আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। যুদ্ধবিরতির মধ্যে 5 বন্দীকে মুক্তি, তবে হামলা থামেনি ইসরায়েল। গোপনে ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা চালিয়েছে রাশিয়া ও চীন। আমেরিকাকে যে কঠিন শর্ত দিলেন ইরানের খামেনি। ফিলিস্তিনি বন্দী নির্যাতনের অভিযোগে ইসরায়েলি বাহিনীর প্রসিকিউটর গ্রেপ্তার। মেক্সিকোতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত 13। তানজানিয়ার বেআইনি হত্যা ও দমন পীড়ন চলছে, অ্যামনেস্টি। খরার কবলে তেহরান, 2 সপ্তাহ পর থেকে মিলবে না পানযোগ্য পানি। মামদানি নিউ ইয়র্কের মেয়র হলে তহবিল বন্ধের হুমকি দিলেন ট্রাম্প। যুদ্ধবিরতির মধ্যে 5 বন্দীকে মুক্তি, তবে হামলা থামায়নি ইসরায়েল। গাজায় চলমান যুদ্ধবিরতির অংশ হিসেবে 5 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। সোমবার সন্ধ্যায় মুক্তিপ্রাপ্তদের আল-আকসা হাসপাতালে নেওয়া হয় চিকিৎসা পরীক্ষার জন্য। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো অজানা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিয়েছে ইসরায়েল। মুক্তিপ্রাপ্তদের পরিবার আল-আকসা হাসপাতালের সামনে জড়ো হয়। কেউ কেউ স্বজনদের বুকে জড়িয়ে ধরেন, আবার কেউ নিখোঁজ পরিবারের সদস্যদের খোঁজে উদ্বেগ প্রকাশ করেন। মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ, ইসরায়েলি কারাগারের হাজারো ফিলিস্তিনি বিচার ছাড়াই আটক রয়েছেন, যা ইচ্ছাকৃত আটক হিসেবে দেখা হচ্ছে। এর আগে সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মাধ্যমে ইসরায়েল থেকে আরও 45 ফিলিস্তিনির মরদেহ পাওয়া গেছে। এ নিয়ে যুদ্ধবিরতির অংশ হিসেবে ফেরত আসা মরদেহের সংখ্যা দাঁড়িয়েছে 270-এ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, রিপোর্ট লেখা পর্যন্ত 78টি মরদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকিগুলোর ফরেনসিক পরীক্ষা চলছে। শনাক্ত না হলে মরদেহগুলো দেইর আল বালা এলাকার গণকবরে দাফন করা হবে। গাজার কর্মকর্তা ও চিকিৎসকরা জানান, ফেরত আসা অনেক মরদেহ নির্যাতনের চিহ্ন, বাঁধা হাত, চোখে কাপড় বাঁধা এবং বিকৃত মুখের প্রমাণ পাওয়া গেছে। অধিকাংশ মরদেহে কোনো পরিচয় ট্যাগ ছিল না। এদিকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলি বাহিনী গাজায় হামলা অব্যাহত রেখেছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। গোপনে ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা চালিয়েছে রাশিয়া ও চীন। ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, রাশিয়া ও চীন সহ কয়েকটি দেশ গোপনে ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা চালিয়েছে, যা জনসাধারণের অজানা। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র শিগগিরই এমন পরীক্ষা চালাবে। রবিবার সিবিএস টেলিভিশনের 60 মিনিটস অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, রাশিয়া পরীক্ষা চালাচ্ছে, চীনও পরীক্ষা চালাচ্ছে, কিন্তু তারা এসব বিষয়ে মুখ খোলে না। আমি চাই না যুক্তরাষ্ট্র একমাত্র দেশ হোক যে পরীক্ষা চালায় না। উত্তর কোরিয়া ও পাকিস্তানও পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে বলে তার বিশ্বাস। যুক্তরাষ্ট্রকে পারমাণবিক পরীক্ষার চালানোর নির্দেশ দেওয়ার ট্রাম্পের ঘোষণাকে ঘিরে নানা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। বিশেষত তিনি 1992 সালের পর প্রথমবারের মতো পারমাণবিক বিস্ফোরণ বোঝাতে চেয়েছেন কিনা তা নিয়ে। 79 বছর বয়সী রিপাবলিকান এই নেতা গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে এক সম্মেলনে যোগদানের কয়েক মিনিট আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে হঠাৎ এই ঘোষণা দেন। রাশিয়া নতুন পারমাণবিক চালিত ক্রুজ মিসাইল বুরেভোস্তনিক এবং পারমাণবিক চালিত ড্রোন পরীক্ষার দাবি জানানোর পর ট্রাম্পের এই মন্তব্য আসে। যখন সিবিএস সরাসরি জানতে চায় যুক্তরাষ্ট্র কি 3 দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো পারমাণবিক বিস্ফোরণ ঘটাতে যাচ্ছে, ট্রাম্প বলেন, হ্যাঁ, আমরা অন্য দেশগুলোর মতো পারমাণবিক অস্ত্র পরীক্ষা করব। আমেরিকাকে যে কঠিন শর্ত দিলেন ইরানের খামেনি। সহযোগিতাপূর্ণ সম্পর্ক স্থাপনে যুক্তরাষ্ট্রকে কঠিন শর্ত দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চায়, তাহলে অবশ্যই ওয়াশিংটনকে ইসরায়েলের প্রতি সমর্থন থেকে সরে আসতে হবে। সোমবার তেহরান এক অনুষ্ঠানে খামেনি বলেন, যুক্তরাষ্ট্র স্বভাবগতভাবে আগ্রাসী এবং আত্মসমর্পণ ছাড়া আর কিছুই তারা গ্রহণ করে না। তারপরও যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক স্থাপনের ব্যাপারটি আমাদের বিবেচনায় আছে। যদি তারা ইহুদিবাদীদের সমর্থন দেওয়া বন্ধ করে, মধ্যপ্রাচ্য থেকে তাদের সামরিক ঘাঁটিগুলো প্রত্যাহার করে নেয় এবং এই অঞ্চলের বিভিন্ন ইস্যুতে নাক গলানো বন্ধ করে, তাহলে আমরাও যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক স্থাপনের ব্যাপারটি গুরুত্ব দিয়ে বিবেচনা করব। ইরানের সঙ্গে একসময় যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক ছিল, কিন্তু 1979 সালে দেশটিতে ইসলামী বিপ্লব এবং তার জেরে ইসলামপন্থী শাসক গোষ্ঠী ক্ষমতাসীন হওয়ার পর তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ওয়াশিংটন। তবে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলেও শিয়া মুসলিম অধ্যুষিত মধ্যপ্রাচ্যের এই দেশটির সঙ্গে বিগত দশকগুলোতে বিভিন্ন ইস্যুতে দ্বন্দ্বে জড়িয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে গত প্রায় 2 দশক ধরে 2 দেশের মধ্যে যে বিষয়টি নিয়ে দ্বন্দ্ব চলছে, সেটি হল ইরানের প্রকল্প পরমাণু।
ফিলিস্তিনি বন্দী নির্যাতনের অভিযোগে ইসরায়েলি বাহিনী প্রসিকিউটর গ্রেপ্তার। ফিলিস্তিনি বন্দীর উপর ইসরায়েলি সেনাদের নির্যাতনের ভিডিও ফাঁস হওয়ার পর ইসরায়েলি পুলিশ দেশটির সেনাবাহিনীর সাবেক একজন প্রসিকিউটরকে গ্রেপ্তার করেছে। মেজর জেনারেল পদমর্যাদার ওই সাবেক প্রসিকিউটরের নাম ইয়াফাত তোমের ইয়েরশালমি, যাকে সোমবার 3 নভেম্বর রাতে গ্রেপ্তার করা হয়েছে বলে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী জানিয়েছেন। অনলাইনে ওই ভিডিওতে ফাঁস হওয়ার পর ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছিল। তখন তিনি তার পদ থেকে পদত্যাগ করেন এবং এরপর নিখোঁজ ছিলেন। ওই ভিডিওতে দেখা গেছে সৈন্যরা এক বন্দীকে আলাদা স্থানে নিয়ে ঘিরে দাঁড়িয়ে আছেন। তাদের সঙ্গে একটি কুকুর রয়েছে এবং তারা দাঙ্গা নিয়ন্ত্রণের সরঞ্জাম ব্যবহার করে নিজেদের কার্যকলাপ এমনভাবে আড়াল করে রেখেছেন যাতে কেউ দেখতে না পারে। ভিডিও ফাঁসের ঘটনাকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্তব্য করেছেন, এটি রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে জনসংযোগের ওপর সবচেয়ে তীব্র আক্রমণ। অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা থেকে আল জাজিরার নওরদেহ বলেন, ওই নারী প্রসিকিউটরের আটকের ঘটনা ইসরায়েলের রাজনৈতিক ও আইনি ঝড় তৈরি করেছে। তবে তিনি মনে করেন আটক হওয়া ব্যক্তির উপর বাড়তি মনোযোগ মূল ঘটনা থেকে নজর সরিয়ে দিচ্ছে। মেক্সিকোতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত 13। মেক্সিকোর রাজ্য সিনালোয়ায় নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনায় অন্তত 13 জন নিহত হয়েছে। নিহতরা সবাই হামলাকারী গ্রুপের সদস্য। সশস্ত্র ওই গ্রুপটি নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর হামলা চালালে এই সংঘর্ষ বেঁধে যায়। দেশটির নিরাপত্তা মন্ত্রী ওমার গার্সিয়া হারফুজ জানিয়েছে, সোমবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে। হারফুজ জানিয়েছেন, 9 জনকে অপহরণ করা হয়েছিল। অভিযানের মাধ্যমে তাদের মুক্ত করা হয়েছে। এ সময় 4 জনকে আটক করা হয়। সিনালোয়া রাজ্যটি মাদক চোরাকারবারীদের কুখ্যাত চক্র সিনালোয়া কার্টেলের প্রভাবাধীন কর্তৃপক্ষ অঞ্চলটিকে তাদের নিয়ন্ত্রণ মুক্ত করার জন্য অভিযান চালাচ্ছে। আর এসব অভিযান ঘিরে প্রায়ই প্রাণঘাতী সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাজ্যটিতে সিনালোয়া কার্টেলের উপদলগুলোর মধ্যে আগে থেকে আঞ্চলিক নিয়ন্ত্রণ ও আধিপত্য নিয়ে সংঘাত চলছে। এর মধ্যে সরকারি বাহিনীর অভিযানের কারণে পরিস্থিতি আরো অস্থির হয়ে উঠেছে। এই রাজ্যটিতে শৃঙ্খলা ফিরিয়ে আনার চ্যালেঞ্জের মধ্যে রয়েছে মেক্সিকো সরকার। প্রতিবেশী যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ক্যারিবীয় সাগরে ও প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে সক্রিয় সন্দেহভাজন মাদক কারবারীদের বিরুদ্ধে প্রাণঘাতী আক্রমণ পরিচালনা করছে। ইতোমধ্যে এই 2 জলসীমায় মার্কিন বাহিনীর আক্রমণে অন্তত 15টি কথিত মাদকবাহী নৌযান ধ্বংস এবং 64 জন নিহত হয়েছেন, সূত্র গালফ নিউজ এএফপি। তানজানিয়ায় বেআইনি হত্যা ও দমনপীড়ন চলছে অ্যামনেস্টি। আফ্রিকার দেশ তানজানিয়ার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও বিরোধী দলের প্রতি দমনপীড়ন চালিয়ে যাচ্ছে দেশটির সরকার, এমন অভিযোগ করেছে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এ ঘটনায় দ্রুত, নিরপেক্ষ, স্বচ্ছ ও কার্যকরভাবে তদন্ত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। পূর্ব দক্ষিণ আফ্রিকা অঞ্চলের উপপরিচালক ভোনগাই চেক ওয়ান্ডা বলেন, 1 সপ্তাহ ধরে দেশ জুড়ে ইন্টারনেট ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। নিরাপত্তা বাহিনী ব্ল্যাকআউটের সুযোগ নিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ ছত্রভঙ্গ করেছে, যা প্রাণহানির ঘটনায় রূপ নিয়েছে। তিনি আরো বলেন, বল প্রয়োগ করে বিক্ষোভ দমন করা থেকে বিরত থাকতে হবে। পরিবর্তে শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সুরক্ষিত করতে হবে। গ্রেপ্তার হওয়া সবার নিঃশর্ত মুক্তি নিশ্চিত করতে হবে। চলমান বিধিনিষেধের কারণে সঠিক তথ্য সরবরাহ, নির্বাচন সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন নথিভুক্ত করা কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে হিউম্যান রাইটস ওয়াচের জ্যেষ্ঠ আফ্রিকা গবেষক ওরিএম নাইকো বলেছেন, নির্বাচন ঘিরে বিক্ষোভে তানজানিয়ার সরকারের সহিংস দমনমূলক পদক্ষেপ নির্বাচনী প্রক্রিয়ায় বিশ্বাসযোগ্যতাকে আরো ক্ষুণ্ণ করেছে। খরার কবলে তেহরান 2 সপ্তাহ পর থেকে মিলবে না পানযোগ্য পানি। পৃথিবীর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কবলে পড়তে যাচ্ছে ইরান। গত 1 শতাব্দীর মধ্যে চলতি বছরে দেশটির রাজধানীতে বৃষ্টিপাত নেমে গেছে সর্বনিম্ন পর্যায়ে, যার ফলে জলাধারের পানি দ্রুত হ্রাস পাচ্ছে। এতে তেহরানের ভয়াবহ পানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম IRNA জানিয়েছে, শহরটির প্রধান পানযোগ্য পানির উৎস আমির কবির বাঁধে মাত্র 14 মিলিয়ন ঘনমিটার পানি রয়েছে, যা এর ধারণ ক্ষমতার মাত্র 8%। এর ফলে আগামী 2 সপ্তাহের মধ্যেই রাজধানীতে পানি ফুরিয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন তেহরান। পানি সরবরাহ সংস্থার পরিচালক বেহজাদ পারশা জানা গেছে, রাজধানীর 5টি প্রধান বাঁধে উল্লেখযোগ্য অংশ পানি কমে গেছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমির কবির বাঁধে এখন রয়েছে মাত্র 1,40,00,000 কিউবিক মিটার পানি। তেহরান প্রদেশের জনসংখ্যা এখন 1 কোটিরও বেশি, যারা প্রতিদিন প্রায় 3 মিলিয়ন ঘনমিটার পানি ব্যবহার করেন। এই পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন পানি সাশ্রয়ে কঠোর পদক্ষেপ নিচ্ছে। শহরের বিভিন্ন এলাকায় পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।
মামদানি নিউ ইয়র্কের মেয়র হলে তহবিল বন্ধের হুমকি দিলেন ট্রাম্প। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনকে সামনে রেখে রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি জয়ী হলে তিনি শহরটির জন্য ফেডারেল তহবিল সীমিত করে দেবেন। সোমবার নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লিখেছেন, যদি কমিউনিস্ট পার্টি জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হন তবে আমি আমার প্রিয় প্রথমবার নিউ ইয়র্কের জন্য ন্যূনতম বাধ্যতামূলক সহায়তা ছাড়া আর কোনো ফেডারেল তহবিল দেব না, কারণ একজন কমিউনিস্টের নেতৃত্বে এই শহরের সাফল্য বাটিকে থাকার কোনো সম্ভাবনাই থাকবে না, বরং পরিস্থিতি আরো খারাপ হবে। জোহরান মামদানি নিউ ইয়র্কের অঙ্গরাজ্যের কুইন্স জেলার 36তম আসনের প্রতিনিধি এবং একজন ডেমোক্র্যাট সদস্য।